এভরিওয়ান। আমি আজকে আমাদের এই বছর বুয়েট 23-24 সেশনে রিটেন এক্সামে যেই ফিজিক্সের কোয়েশ্চেনগুলো আসছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম কোয়েশ্চেনটা আশা করি সকলে দেখতে পারতেছো। আমরা আর দেরি না করে এগুলো কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। তো প্রথম কোয়েশ্চেনটা যেটা ছিল যে কোনো সরলচন্দ্রিত স্পন্দন সম্পন্ন কণার বিস্তার 10 সেন্টিমিটার, বায়ু প্রবাহের দরুন সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার সরণ হলো এবং বেগ পূর্বের অবস্থার দ্বিগুণ হলে পরিবর্তিত বিস্তার কত। এই ম্যাথটা করার জন্য আমাদের প্রথমেই একটা জিনিস যেটা ভালো মতো জানতে হবে সেটা হচ্ছে আমাদের সরলচন্দ্রিত স্পন্দনের পর্যায়কাল বিস্তারের উপর ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ টি বিস্তারের উপর ডিপেন্ড করে না, বিস্তারের উপর নির্ভর করে না। অর্থাৎ টি যদি বিস্তারের উপর নির্ভর না করে তাহলে ওমেগাও বিস্তারের উপর নির্ভর করে না। অর্থাৎ আমরা বলতে পারি প্রথমে যেই ওমেগা ছিল সেকেন্ড কেজেও সেই একই ওমেগা থাকবে। তাহলে আমরা v1 সমান লিখতে পারি ওমেগা রুট ওভার a1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর v2 সমান ওমেগা রুট ওভার a2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে আমাদের বলা আছে v2 সমান টোয়াইস v1। এখন আমরা যদি এই সেকেন্ড ইকুয়েশনটাকে প্রথমটা দিয়ে ভাগ দেই তাহলে আমরা লিখতে পারি v2 বাই v1 সমান রুট ওভার a2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার a1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন v2 বাই v1 এর ভ্যালু 2, আর বাকি ডেটাগুলো যদি আমরা বসাই তাহলে এখানে আসবে a2 এর ভ্যালু আমাদের বের করতে হবে, x এর ভ্যালু হচ্ছে 6 স্কোয়ার, a1 এর ভ্যালু 10, x এখানে 6, তাহলে এটা ক্যালকুলেট করলে a2 এর ভ্যালু আসবে 17.088 সেন্টিমিটার, এবং এটাই আমাদের অ্যান্সার। তো কোয়েশ্চেনটা কিন্তু সহজ ছিল, জাস্ট হচ্ছে এই জিনিসটা জানলেই হয়ে যায়। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপর আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই। সেকেন্ড কোয়েশ্চেনে যেটা বলছে যে মানুষের হৃৎপিণ্ড 80 মিলিমিটার পারদ চাপে প্রতিবার 70 মিলিলিটার রক্ত নিঃসরণ করে, প্রতি মিনিটে 90টা বিট দিলে হৃৎপিণ্ডের ক্ষমতা কত। আমাদের পারদের ঘনত্ব বলা আছে, জি এর ভ্যালু বলা আছে। তাহলে আমরা পারদ যেই প্রেশারটা আছে প্রেশারটাকে আমরা এসআই এককে বের করি, এইচ রো জি। এইচ এর ভ্যালু হচ্ছে 0.08 মিটার, রো এর ভ্যালু 13.6 ইন্টু 10⁻³ জি 9.8, এবং একক হবে প্যাসকেল, এবং এই পি এর ভ্যালুটা আসবে 10662.4 প্যাসকেল। আর হচ্ছে এরপর আমাদের আয়তনের পরিবর্তন বা ডেল ভি যেটা বলা আছে সেটা আছে 70 মিলিলিটার, মানে 70 ইন্টু 10⁻6 মিটার কিউব। এখন আমাদের এই যেই ভলিউমটা বের হয়, এই ভলিউমের রক্ত যে বের হয় এটা কিন্তু প্রতিটা বিটে বের হয়। আর আমরা জানি আমাদের যদি এই প্রেশারের সাথে আমরা ডেল ভি গুণ দিই তাহলে আমরা কাজের মান পাবো। আর এখন আমাদের যদি ক্ষমতা বের করতে হয় তাহলে কি প্রতিটা বিটে যেই সময় সেটা বের করতে হবে। আমাদের টাইম বলা আছে যে প্রতি মিনিটে 90টা বিট দেয়, অর্থাৎ একটা বিট দিতে টাইম লাগে কত, 60/90 সেকেন্ড। যেহেতু 60 সেকেন্ডে তার সে হৃৎপিণ্ড হচ্ছে 90টা বিট দিতেছে, মানে 2/3 সেকেন্ড। তাহলে আমাদের পাওয়ার বা ক্ষমতা হচ্ছে পি ডেল ভি বাই টি, এবং এগুলো যদি আমরা বসায় ক্যালকুলেট করি তাহলে আসবে, এককটা অবশ্যই হবে ওয়াট, এবং এটার ভ্যালু আসবে 1.12 ওয়াট, 1.12 ওয়াট, এবং এটাই এই কোয়েশ্চেনের অ্যান্সার। এটাও খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, তো আমাদের এরপরে যে কোয়েশ্চেনটা এটা মোটামুটি আমাদের কাছে সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা ছিল। তো আমরা এই কোয়েশ্চেনটা একটু ট্রাই করি দেখি। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে একটি উপগ্রহের 500 কিলোমিটার উচ্চতায় খারাবেগ হলো 2000 মিটার পার সেকেন্ড। ওই উচ্চতায় উপগ্রহটিকে স্থাপন করতে কি পরিমাণ বলের ঘাত প্রয়োজন। তো আমাদের যেটা বলছে এই যে এই বিন্দুতে যদি আমরা চিন্তা করি, এই বিন্দুতে খারাবেগ বলা আছে ইউ সমান 2000 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই দিক বরাবর তার একটা ভরবেগ আছে, এটাকে আমরা পি ইনিশিয়াল বললাম।
আর তার শেষ বেগটা অবশ্যই এই দিক বরাবর হইতে হবে। যদি তাকে হচ্ছে উপগ্রহটাকে এই কক্ষপথে সেট করতে হয় তাহলে আমাদের পি ফাইনালটা অবশ্যই এই বরাবর হইতে হবে। তো আমাদের যদি এই দিক বরাবর পি ফাইনালের দিক বরাবর হচ্ছে লব্ধি সৃষ্টি করতে হয় তাহলে আমাদের নিশ্চয়ই কিছু পরিমাণ ভরবেগ অ্যাপ্লাই করতে হবে, যেটা হবে এই দিক বরাবর। অর্থাৎ আমরা যেখানে পি ইনিশিয়ালের সাথে আলফা কোণ দেখাইছি এই আলফা কোণ করা বরাবর আমরা ধরলাম যে এটা হচ্ছে পি পি ভেক্টর, এটা পি ইনিশিয়াল, এটা পি ফাইনাল, আর এটা পি। তাহলে আমরা জানি বলের ঘাত সমান কিন্তু ভরবেগের পরিবর্তন, মানে বলের ঘাত যে সমান হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। আর এখানে আমরা লিখতে পারি পি ইনিশিয়াল প্লাস পি সমান পি ফাইনাল। সুতরাং পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল সমান লেখা যায় পি। এখন এই সূত্রটাই, এই সম্পর্কটাই আমরা যদি ওইখানে লিখি তাহলে আমাদের পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল সমান আসবে পি। অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি আমার কী পরিমাণ ভরবেগ অ্যাপ্লাই করতে হবে এইটাই চাওয়া হয়েছে। তো এখন এটা যদি আমরা বের করতে যাই আমাদের শুরুতে দেখতে হবে যে এই যে পি ফাইনালের দিক বরাবর আমাদের কত বেগ অ্যাপ্লাই করা লাগবে, কত বেগ অ্যাপ্লাই করা লাগবে এটা আমরা ভি সমান √GM/r+h এই সূত্র দিয়ে বের করতে পারি। এখন GM এর জায়গায় GR² বসাবো আর r+h। তাহলে আমরা এখানে মান বসাইলে জি এর মান 9.8, আর এর মান 6400 × 10⁻³ তার স্কোয়ার, আর r+h এর মান, h এর মান 500 কিলোমিটার বলা আছে, মানে 6900 × 10⁻³ এবং এটা ক্যালকুলেট করলে ভি এর ভ্যালু আসবে 7627.26 মিটার পার সেকেন্ড। এটা আসছে আমাদের ভি এর ভ্যালু। এখন আমাদের ইউ এর দিক কিন্তু বলা ছিল, দেখো ইউ এর দিক বলা ছিল খাড়া দিক বরাবর, এই যে, আর ভি এর দিক হবে এই দিকে। তার মানে আমার এই বরাবর আমি পি ইনিশিয়ালটার ভ্যালুও পাইলাম, পি ফাইনালটার ভ্যালুও পাইলাম। তাহলে পি এর ভ্যালুটা কি হবে? পি এর ভ্যালুটা অবশ্যই এইটা যদি লম্ব আর হচ্ছে ভূমি হয় তাহলে পিটা হবে অবশ্যই আমাদের অতিভুজ। এটা তাহলে আমরা বের করতে পারি পি সমান √পি ইনিশিয়াল স্কোয়ার যোগ পি ফাইনাল স্কোয়ার। আমরা দুই জায়গার থেকে যদি এমটা কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি v² + u²। এখন এম এর ভ্যালু 50 কেজি বলা ছিল, ভি এর ভ্যালু আমরা বের করছি 7627.26 তার স্কোয়ার যোগ ইউ এর ভ্যালু আছে 2000 স্কোয়ার, এটা কেজি মিটার পার সেকেন্ড, এবং এটা ক্যালকুলেট করলে আসবে 3942556 কেজি মিটার পার সেকেন্ড। আমাদের কিন্তু আলটিমেটলি এটাই চাইছিল যে কী পরিমাণ বলের ঘাত লাগবে, আর আমরা দেখাইছিলাম যে যেই পরিমাণ বলের ঘাত লাগবে ওইটা হচ্ছে আমার যেই পরিমাণ ভরবেগ অ্যাপ্লাই করা লাগবে তারই সমান। অর্থাৎ আমাদের বলের ঘাতের মানটুকু আমরা পেয়ে গেছি। এখন এইটুকু লিখলেই আসলে আশা করি অ্যান্সার শেষ হয়ে যায়, বাট যেহেতু বলের ঘাতে একটা ভেক্টর রাশি, তো তোমরা কেউ চাইলে ভেক্টরটুকুর দিকটাও বের করে দেখাইতে পারো। আমরা এখানে যেহেতু পি ইনিশিয়ালের দিকের সাথে পি এর দিকটা আলফা লিখছি আর পি ফাইনালের দিকটা পি ইনিশিয়ালের দিকের সাথে লম্ব, তাইলে আমরা লিখতে পারি পি কজ আলফা যোগ পি ইনিশিয়াল সমান কিন্তু 0, অর্থাৎ পি কজ আলফা যোগ পি ইনিশিয়াল সমান 0। তাহলে কজ আলফা সমান লেখা যায় মাইনাস পি ইনিশিয়াল বাই পি, তাহলে এটা হচ্ছে মাইনাস পি ইনিশিয়াল হচ্ছে 50 × 2000 আর পি হচ্ছে 3942556, এবং এখানে আলফা ক্যালকুলেট করলে আলফার ভ্যালু আসবে 104.69 ডিগ্রি। এটাই অ্যান্সার। তো এটা অ্যাকচুয়ালি যেহেতু কী পরিমাণ বলের ঘাত চাইছিল, তো তোমরা শুধু মানটুকু বের করলেই আশা করি হয়ে যেত, বাট দিকটা সহ বের করে দেওয়াটা সেফ, কারণ যেহেতু একটা ভেক্টর রাশি। তো আশা করি এই কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পারছো। পরের কোয়েশ্চেনটাই বলছে যে 500 ওয়াট
220 ভোল্ট রেটিং বাল্ব যদি হচ্ছে 220 ±1% ভোল্টেজে চালানো হয় তাহলে তার সর্বোচ্চ ও সর্বনিম্ন ব্যয়িত শক্তি কত? এই কোয়েশ্চেনটা করার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো বাল্ব যখন তৈরি করা হয়েছে তাকে যদি আমি ডিফারেন্ট ভোল্টেজে কানেক্ট করি তার ক্ষমতা কিন্তু ডিফারেন্ট হবে, কিন্তু তার যেই রোদের ভ্যালু রেজিস্ট্যান্সটা কিন্তু সেম থাকবে যেহেতু সেম বাল্ব আমরা ইউজ করতেছি। তাহলে তার যেই ডেটাগুলো দেয়া আছে 550 ওয়াট 220 ভোল্ট, এটাকে ইউজ করে আমরা তার আর এর ভ্যালুটা বের করতে পারি v²/p 220² এবং তার রোদের ভ্যালুটা আসবে 88 ওহম। তো এখন আমাদের এই যে 88 ওহম তার রোদের ভ্যালুটা আছে, এখন এই 88 ওহম রোদের সাথে কখনো সে তার ভোল্টেজ হবে 220 +1%, কখনো তার ভোল্টেজ হবে 220 -1%। যখন ভোল্টেজ বেশি হবে তার ক্ষমতা তত বেশি হবে, অর্থাৎ আমরা লিখতে পারি ম্যাক্সিমামের জন্য ভোল্টেজটা কী হবে, অবশ্যই 220 +1%, মানে কি 220-এর 1% কিন্তু হচ্ছে 2.2, তখন তার ভোল্টেজটা হবে 220 + 2.2 মানে হচ্ছে 222.2 ভোল্টেজ। আর তার রোদের ভ্যালু তো ফিক্স, তাহলে পি এর ভ্যালু কী হবে v²/r অর্থাৎ 222.2 তার স্কোয়ার বাই 88, এবং আমরা যদি এটা ক্যালকুলেট করি তখন পি এর ভ্যালু আসবে 561.055 ওয়াট। এটা ছিল ম্যাক্সিমামের জন্য। আর মিনিমামের জন্য কি হবে, মিনিমামের জন্য ভি হবে অবশ্যই 220 -1%, অর্থাৎ 220 - 2.2, তাহলে এত ভোল্ট, তখন তার পি কত হবে 220 - 2.2 তার স্কোয়ার বাই আর এর ভ্যালু 88, এবং এটা হচ্ছে তখন তার পি এর ভ্যালু আসবে 539.055 ওয়াট। তো আশা করি এই কোয়েশ্চেনটা বুঝতে পারছো সবাই। এখন আমাদের কোয়েশ্চেনে কিন্তু বলা ছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন ব্যয়িত শক্তি বের করতে। তো এখন আমাদের এখানে যেহেতু কোনো টাইম রিলেটেড কিছু বলা নাই, তার মানে আমরা সরাসরি ব্যয়িত শক্তিটা বের করতে পারবো না, কিন্তু আমরা ব্যয়িত শক্তির হারটা বের করতে পারছি ঠিকই, অর্থাৎ প্রতি সেকেন্ডে কী পরিমাণ শক্তি ব্যয় হবে সেটা আমরা বের করতে পারছি। তো আমরা এর পরের কোয়েশ্চেনটায় যাই। পরের কোয়েশ্চেনটা যেটা বলছে যে একটা রেফ্রিজারেটর 0 ডিগ্রি সেলসিয়াস আর 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করে। 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 1 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফের পরিণত করতে আমাদের কী পরিমাণ কাজ করতে হবে সেটা বের করতে হবে। এখন আমাদের এখানে যেহেতু রেফ্রিজারেটর টেম্পারেচারগুলো বলা আছে, তার মানে আমাদের এটাকে ধরে নিতে হবে এটা একটা কার্নোর রেফ্রিজারেটর, এবং এটার Q1/Q2 এর ভ্যালু হবে T1/T2 এর সমান। এখন আমাদের T1 এর ভ্যালু কী দেয়া আছে, T2 এর ভ্যালু কী দেয়া আছে আমরা এটা দেখি। আমাদের T1টা হচ্ছে তার সর্বনিম্ন তাপমাত্রা, যেটা T1 এর ভ্যালু দেয়া আছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস, আর T2 এর ভ্যালু বলা আছে হচ্ছে তার 27 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 300 কেলভিন। এই দুইটা ডেটা দেয়া আছে। Q1 এর ভ্যালু কি, Q1 এর ভ্যালু হচ্ছে তার শীতল প্রকোষ্ঠ থেকে কি পরিমাণ তাপ সে অপসারণ করতেছে, আর Q2 এর ভ্যালুটা হচ্ছে সে আমাদের যেই তাপ গ্রাহক বা পরিবেশে কি পরিমাণ তাপ বর্জন করতেছে এইটা। তাহলে এখন আমাদের Q1 এর ভ্যালুটা কি হবে, Q1 এর ভ্যালু হবে আমাদের এই যেই পরিবেশ আমাদের এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি পানি, এটা থেকে সে কী পরিমাণ তাপ অপসারণ করতেছে, এটা সে তাপ অপসারণ করতেছে mLF পরিমাণ। এম এর ভ্যালু 1 আর LF এর ভ্যালু হবে 336,000। এটা একটা মুখস্থ রাখতে হবে ভ্যালু, কারণ কোয়েশ্চেনে যেহেতু বলা নেই, অর্থাৎ এখানে 336,000 জুল। তাহলে আমাদের Q2 এর ভ্যালু কি হবে, Q2 এর ভ্যালু হবে বা পরিবেশে যে পরিমাণ সে তাপ বর্জন করবে সেটার ভ্যালু হবে 300/273 × 336,000 জুল।
এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা আসবে 369,230.76 জুল। তাহলে আমাদের এটা হচ্ছে সে কী পরিমাণ তাপ অপসারণ করবে শীতল প্রকোষ্ঠ থেকে সেটা, আর এটা হচ্ছে পরিবেশে বর্জিত তাপ। তাহলে তার কৃত কাজ কি Q2 মাইনাস Q1, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা আসবে 33230.76 জুল। এবং এটাই আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। এটাই আমাদের কাছে জানতে চাইছে যে রেফ্রিজারেটরটার কী পরিমাণ কাজ করতে হবে। তো এটাও হইলো, এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল। তারপরেরটা আমরা দেখি। তারপরে যেটা বলছে যে 100 ইলেকট্রন ভোল্ট গতিসম্পন্ন একটি ইলেকট্রন একটি পরমাণুকে আঘাত করলে 300 অ্যাংস্ট্রম এবং 1000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যে দুটি ফোটন নিঃসৃত হয়, ইলেকট্রনের শেষ বেগ কত? তো এটা অ্যাকচুয়ালি বুঝাই যেতেছে যে খুবই সহজ এবং শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করতে হবে। তো অর্থাৎ আমাদের এনার্জি ইনিশিয়াল সমান এনার্জি ফাইনাল, এবং ইনিশিয়াল এনার্জিটা কিন্তু সম্পূর্ণটাই ছিল এই ইলেকট্রনের গতিশক্তিটা। ইলেকট্রনের গতিশক্তি বলা আছে 100 ইলেকট্রন ভোল্ট। এখন আমাদের যেহেতু এগুলো এসআইতে ক্যালকুলেট করতে হবে, তাইলে আমাদের এটাকে ইলেকট্রন ভোল্টকে জুলে নিতে হবে। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান কিন্তু 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা সবার মুখস্থ থাকতে হবে। তো 100 ইলেকট্রন ভোল্ট অর্থাৎ আমরা লিখতে পারি 1.6 ইন্টু 10⁻17। আর ফাইনাল এনার্জিটা কি কি রূপে আছে? 300 অ্যাংস্ট্রমের ফোটনে, 1000 অ্যাংস্ট্রমের ফোটনে, আর হচ্ছে আমাদের ইলেকট্রনের শেষ বেগ আকারে। তাহলে আমরা লিখতে পারি hc/λ1 প্লাস hc/λ2 প্লাস হাফ mv²। এখন আমরা এখানে জাস্ট এই ভ্যালুগুলো বসায় সাবধানে ক্যালকুলেট করলেই হবে। যেহেতু এটা একটু বড় ক্যালকুলেশন, তাই এটা আমাদের অবশ্যই আমি সাজেস্ট করব সবাই এক্সাম হলে এই ধরনের ক্যালকুলেশনগুলো 2বার চেক করবে। আর λ1 এর ভ্যালু 300 ইন্টু 10⁻10, λ2 এর ভ্যালু 1000 ইন্টু 10⁻10 প্লাস হাফ, ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31, আর এখানে v²। এবং এটা ক্যালকুলেটরে বসায় আমাদের ভি এর ভ্যালুটা বের করলে আসবে 4.027 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। এবং এটাই আমাদের অ্যান্সার। আশা করি এই কোয়েশ্চেনটা সকলে বুঝতে পারছো। এটার মধ্যে আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছু ছিল না। তারপরের কোয়েশ্চেনটা দেখি। আমাদের বলছে যে 500 মেগাওয়াট বিদ্যুৎ পেতে দৈনিক কত কেজি ইউরেনিয়াম লাগবে? এখন আমাদের টোটাল দেখো, এক একটা ইউরেনিয়ামের ফিশনে আমরা পাই হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি, আর হচ্ছে আমাদের 500 মেগাওয়াট বিদ্যুৎ পেতে দৈনিক কত কেজি ইউরেনিয়াম লাগবে এটা বের করতে বলছি। এখন আমরা কতগুলা পরমাণু লাগবে এটা বের করতে পারি। কতগুলো পরমাণু লাগবে? টোটাল এনার্জি বাই হচ্ছে আমাদের যেই হচ্ছে এক একটা বা এনার্জি অ্যাভারেজ এতগুলো পরমাণু। কিন্তু এখানে কিন্তু আমাদের দক্ষতা 0.2 বলা আছে। তার মানে এখানে অ্যাভারেজের সাথে 0.2 গুণ দিতে হবে। কারণ কি, আমাদের এত মেগাওয়াট বিদ্যুৎ পেতে আমাদের হচ্ছে কতগুলা পরমাণু ভাঙা লাগবে আমরা সেটা ক্যালকুলেট করতেছি। কিন্তু প্রতিটা পরমাণু ভাঙলে যেই 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি, এটা কিন্তু আমরা পুরোটা পাই না। আমরা পাই হচ্ছে তার মাত্র 20%টা। এই জন্য আমাদের অ্যাভারেজের সাথে 0.2 গুণ দেওয়া লাগছে। এখন এনার্জি টোটালটা কি? এনার্জি টোটাল হচ্ছে 500 মেগাওয়াট, অর্থাৎ 50 ইন্টু 10⁶ ওয়াট, আর এটার সাথে আমাদের টাইম গুণ দিতে হবে দৈনিক, তার মানে 86400। আর অ্যাভারেজ কি? অ্যাভারেজ বলা আছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা আগের কোয়েশ্চেনটাতেই দেখছি যে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, আর মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻13, অর্থাৎ 200 ইন্টু 1.6 ইন্টু 10⁻13, আর এখানে 0.2। এতগুলা পরমাণুর ভাঙন করতে হবে।
এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু আসবে 6.75 ইন্টু 10⁻23t। এতগুলো পরমাণুর ভাঙন করতে হবে। এখন আমরা যদি এখানে মোল সংখ্যার হিসাবটা করি, আমরা জানি মোল সংখ্যা সমান হচ্ছে ভরকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করা সমান হচ্ছে অণু সংখ্যাকে বা পরমাণু সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করা। তাহলে আমাদের এখান থেকে আমরা ডাব্লিউ এর ভ্যালু পেয়ে যাব। ডাব্লিউ কি আসবে 6.75 ইন্টু 10⁻23, নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10⁻23, আর পারমাণবিক ভর 235। 235 দ্বারা গুণ করলে আমরা গ্রামে পাবো, কিন্তু কোয়েশ্চেনে বলছে কত কেজি। তাহলে আমরা 0.235 দিয়ে গুণ দিব, তাহলে আমরা সরাসরি কেজি এককে পেয়ে যাব। এবং এটা ক্যালকুলেট করলে আসবে 0.2635 কেজি, এবং এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এটাও সকলে বুঝতে পারছো। তারপর আমরা এর পরের কোয়েশ্চেনটায় যাই। এই কোয়েশ্চেনটায় বলছে, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি সবচেয়ে সহজ একটা কোয়েশ্চেন ছিল। তো এটা অ্যান্সার করার পরে আসলে আমি ভাবতেছিলাম যে এটা আসলে আদৌ আমার হইছে কি না, বা এত সহজ কোয়েশ্চেন 10 মার্কের জন্য দিবে কি না। কী বলছে দেখো, 100 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ধাতব পাত 10 মিলিমিটার দূরত্ব রেখে 100 ভোল্ট বিভব পার্থক্য দিলে মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত। অর্থাৎ আমাদের এখানে দুইটা ধাতব প্লেট রাখছে এবং এদের ক্ষেত্রফলটা বলছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব বলা আছে ডি সমান কত 10 মিলিমিটার, আর এদেরকে কত বিভব পার্থক্যে যোগ করছে, ভোল্টেজ সমান 100 ভোল্ট। আমরা জানি এখানে যে সুষম তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হবে, সুষম তড়িৎ ক্ষেত্রে ভোল্টেজের সূত্র V সমান ইডি। যদি এদের মধ্যবর্তী দূরত্ব ডি হয়, তাহলে ই সমান V/ডি। ভি এর মান 100, ডি এর মান হচ্ছে 10 ইন্টু 10⁻³ মিটার, তাহলে একক ভোল্ট পার মিটার। এবং ই এর একক আসবে, ই এর মান আসবে 10⁴ ভোল্ট পার মিটার, বা কেউ চাইলে নিউটন পার কুলম লিখতে পারো, একই, এই দুইটা একই জাতীয় একক। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সারও আশা করি সকলে বুঝতে পারছো। আমরা পরেরটায় যাই। তো এই কোয়েশ্চেনটায় যেটা দেখা আছে যে আমাদের একটা ডায়োডযুক্ত সার্কিট বলা আছে, এবং এই সার্কিটে বলছে প্রথমে S1 খোলা S2 বন্ধ, আর দ্বিতীয়তে S2 খোলা S1 বন্ধ। দুই ক্ষেত্রে V1 কত, I1 কত। I1 মানে হচ্ছে এই ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ, V1 মানে হচ্ছে ডায়োডের মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে এটা। এখন আমাদের S1 যখন খোলা থাকবে তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, S1 এর লাইনটা দিয়ে সব কারেন্ট কিন্তু অর্থাৎ এই S1 এর লাইনটা থাকবে না বললেই চলে। আমরা যদি 1 নম্বরের জন্য চিত্রটা আঁকাই, চিত্রটা হবে এইরকম। এখন এইটা 10 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের এটার মধ্যে I1 কারেন্ট। এখন আমরা দেখতে পারতেছি যে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে ডায়োডের পি টাইপ প্রান্তটা যুক্ত আছে। তার মানে এখানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে রিভার্স বায়াসে আমরা জানি যে কারেন্ট ফ্লো কিন্তু 0 হয় ডায়োডের মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের এখানে I1 সমান হবে 0 অ্যাম্পিয়ার, এবং ডায়োডের রোধটা কিন্তু অসীম রূপে আচরণ করবে। তাই আমাদের ডায়োডের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ কত হবে, ডায়োডের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হবে 10 ভোল্ট, কারণ পুরো ভোল্টেজ ড্রপই সে করে ফেলছে, আর বাকি কোনো ভোল্টেজ ড্রপ কিন্তু রোধের মধ্য দিয়ে হবে না। এখন আমরা আমাদের দ্বিতীয় কেসটা দেখি। দ্বিতীয়টা বলছে S2 খোলা S1 বন্ধ। S2 খোলা S1 বন্ধ হইলে কি হবে, আমাদের S2 এর লাইনটা কাজ করবে না, তখন পুরো কাজ করবে S1 এর লাইনটা, অর্থাৎ তখন হবে এই রকম 5 ভোল্ট, এটা হচ্ছে 10 ওহম। এখন কিন্তু আমাদের ফরওয়ার্ড বায়াসে আছে, এখন আমাদের কারেন্ট ফ্লো হবে রোধের মধ্য দিয়ে, এবং তখন আমাদের I1 এর ভ্যালু কি হবে, আমাদের যেহেতু হচ্ছে এটা জার্মেনিয়াম ডায়োড বলা আছে, আমরা জানি জার্মেনিয়াম ডায়োডের কিন্তু ভোল্টেজ ড্রপ হয় 0.3 ভোল্ট, অর্থাৎ আমাদের এখানে I1 এর ভ্যালুটা হবে 5 - 0.3/10,
এবং এইটা ক্যালকুলেট করলে আসবে 0.47 অ্যাম্পিয়ার। আর এখানে ডায়োডের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ V1 কত? ডায়োডের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ V1 এর মান 0.3 ভোল্ট। তো আশা করি এই কোয়েশ্চেনটাও বুঝতে পারছো। এটা অ্যাকচুয়ালি অনেকে ভুল করছিল, কারণ তারা এই যে এখানে রিভার্স বায়াসের কেসটা দেখছিল না, তাড়াহুড়া এক্সামের প্রেশারের মধ্যে খেয়াল করতে পারে নাই। তো তোমরা যদি কেয়ারফুল থাকো তো এই ধরনের ভুল হবে না আশা করি। আচ্ছা, তো আমাদের পরের কোয়েশ্চেনটা স্ক্রিনে আছে, আশা করি সকলে দেখতে পারতেছো। কোয়েশ্চেনটা যেটা বলছে যে ইয়ংয়ের ডিচের পরীক্ষায় 6500 অ্যাংস্ট্রোম এবং 5200 অ্যাংস্ট্রোমের আলো ব্যবহার করলে সর্বনিম্ন কত দূরত্বে উজ্জ্বল পট্টি সমাপতিত হবে, যখন স্লিটের প্রস্থ এ সমান 2 মিলিমিটার বলা আছে আর পর্দার দূরত্ব ডি সমান 1.2 মিটার বলা আছে। তো আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি, আমরা এখানে চিত্রটা এঁকে রাখছি এবং আমরা ধরছি যে এই স্লিটের প্রস্থের মাঝ বরাবর আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল সৃষ্টি হয়েছে। এখন আমাদের প্রথম কেসে আমরা দেখি 6500 অ্যাংস্ট্রম ইউজ করে আমরা ধরলাম যে এই জায়গায় উজ্জ্বল পট্টিটা হয়েছে। সেকেন্ড কেসে আমরা 5200 অ্যাংস্ট্রম ইউজ করে, যেহেতু বলছে সমাপতিত হবে, তার মানে কিন্তু একই দূরত্বে মিলিত হবে। এবং এই দূরত্বটাকে আমরা যদি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে x দূরত্ব লিখি, তাহলে আমরা লিখতে পারি x সমান x1 সমান x2, যেখানে x কি, x1টা হচ্ছে প্রথম অর্থাৎ λ1 বা 6500 ইউজ করার জন্য দূরত্ব, আর x2 হচ্ছে λ2 বা 5200 ইউজ করার কারণে দূরত্ব। আমরা জানি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব কিন্তু x1 এর জন্য হচ্ছে n1 λ1 d বাই a, x2 এর জন্য n2 λ2 d বাই a। যেহেতু দুই ক্ষেত্রেই d আর a এর ভ্যালু সেম, আমরা দুই পাশ থেকে d আর a কাটতে পারি, তাহলে আমরা লিখতে পারি n1 বাই n2 সমান λ2 বাই λ1। এখানে λ2 এর ভ্যালু কত আছে? 5200, আর λ1 আছে 6500। এটা যদি 1300 দিয়ে কাটাকাটি করা হয় আসবে 4/5। আমাদের যেহেতু বলছে সর্বনিম্ন কত দূরত্বে উজ্জ্বল পট্টি সমাপতিত হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি মিনিমাম হইতে হয়, ল্যামডা ডি এ কিন্তু ফিক্সড, তাহলে আমাদের এন এর ভ্যালুও কিন্তু মিনিমাম হইতে হবে। তাহলে মিনিমাম হইতে হলে আমাদের এই n1 এর ভ্যালু হইতে হবে 4, n2 এর ভ্যালু হইতে হবে 5। আমাদের n1 আর n2 এর ভ্যালু বের করা হয়েছে। এখন আমাদের বলছে যে সর্বনিম্ন দূরত্বটা কত হবে, অর্থাৎ এই যে x, এই x সমান কত হবে? আমরা লিখতে পারি x সমান x1 সমান x2 সমান, কেউ চাইলে n1 আর λ1 দিয়ে হিসাব করতে পারে, কেউ চাইলে n2 আর λ2 দিয়ে হিসাব করতে পারে, একই আসবে ভ্যালু। আমরা যদি n1 দিয়ে করি 4 ইন্টু λ1 এর ভ্যালু 6500 ইন্টু 10⁻⁻10, ডি এর ভ্যালু 1.2, আর হচ্ছে আমাদের এ এর ভ্যালু হচ্ছে 2 মিলিমিটার, অর্থাৎ 2 ইন্টু 10⁻³ এবং এটা ক্যালকুলেট করলে আসবে 1.56 ইন্টু 10⁻³ মিটার, অর্থাৎ 1.56 মিলিমিটার। এবং এইটাই কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার। এবং এটাও কিন্তু এক্সাম হলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই সকলের পক্ষে পারা সম্ভব। আশা করি সকলে এটাও বুঝতে পারছো। পরের কোয়েশ্চেনটায় বলা আছে যে বিমান উড্ডয়নের ন্যূনতম বেগ 80 কিলোমিটার/আওয়ার আর রানওয়ের দৈর্ঘ্য বলা আছে 100 মিটার। বিমানের ভর 10,000 কেজি। উড্ডয়নের জন্য ইঞ্জিনকে ন্যূনতম কত বল দিতে হবে? আর আমাদের বিমান যেই রানওয়েতে দৌড়াবে তার ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে 0.2, জি এর মান বলা আছে। এখন বিমানটা যখন রানওয়ের আমরা ধরি যেহেতু ন্যূনতম বল দিতে হবে, তার মানে এটা যদি রানওয়ে হয়, অর্থাৎ আমাদের বিমানটা এইখান থেকে এইখানে যখন শেষ পয়েন্টে যাবে, ন্যূনতম বলের ক্ষেত্রে যেহেতু ত্বরণ ন্যূনতম হবে, তার মানে শেষ পয়েন্টে যেয়ে সে তার 80 কিলোমিটার/আওয়ার যেই বেগটা লাগবে সেইটা সে অর্জন করবে। তার মানে আমাদের যেহেতু সে স্থির অবস্থা থেকে রওনা দিবে, আমরা লিখতে পারি v² সমান u² প্লাস 2as, যেখানে a হচ্ছে তার হচ্ছে ত্বরণ। তাইলে u এর ভ্যালু তো 0, আর তাইলে ত্বরণের ভ্যালুটা হবে কি v²/2s। s এর ভ্যালু বলা আছে আমাদের 100 মিটার, আর v এর ভ্যালু বলা আছে 80 কিলোমিটার/আওয়ার। তো আমরা এটা এখনো মান বের না করে আমরা সরাসরি ইকুয়েশনে বসায় পরে করব।
এখন বিমানটা যখন রানিং হবে তখন তার কিন্তু যেহেতু সে এই দিক বরাবর ফোর্স দিবে এফ, তার এই ফোর্সের জন্য একটা ত্বরণ হবে এ, তাইলে তাকে পিছনের দিকে কিন্তু একটা ফ্রিকশন ফোর্স আছে, তার এফটা কি হবে, এফটা হবে তার ফ্রিকশনটাকে কাটাইতে যেই পরিমাণ ফোর্স লাগবে সেটা প্লাস এম এ। এখন এফ এর ভ্যালু, আমাদের এ এর ভ্যালু এখানে বসাইতে পারি আমরা, এম এর ভ্যালুও বলা আছে, আর এফ কে এর ভ্যালু কীভাবে বের করবো, এফ কে এর ভ্যালু কিন্তু মিউ এম জি, অর্থাৎ আমাদের এফ এর ভ্যালু হবে, আমরা যদি এম কমন নিয়ে নিই এখানে হবে মিউ জি প্লাস ভি স্কোয়ার বাই 2s, অর্থাৎ এম এর ভ্যালু হচ্ছে 10,000, মিউ এর ভ্যালু 0.2, জি এর ভ্যালু 9.8 প্লাস 2s এর ভ্যালু হচ্ছে 200, আর আমাদের ভি বলা আছে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ারকে যদি হচ্ছে আমরা 3.6 দিয়ে ভাগ দিই তাহলে আমরা মিটার পার সেকেন্ডে পেয়ে যাব, তার মানে 22.22 মিটার পার সেকেন্ড, 22.22 তার স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে ফোর্সের মান আসবে 4429 নিউটন, অর্থাৎ আমরা লিখতে পারি 44.29 কিলো নিউটন, এবং এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এই কোয়েশ্চেনটাও সকালে বুঝতে পারছো। আমরা এরপর আমাদের আরেকটা কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেনে যেটা বলা আছে যে আমাদের 1 মিলিমিটার ব্যাসার্ধের তামার তারে 20 কেজি ভর ঝুলালে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং পরে তারটি ছিঁড়ে যায়। তো আমাদের তামার যেই রো আছে সেটা বলা আছে, তারপর তারের ইয়াংস মডিউলাসের ভ্যালু বলা আছে, আর তামার হচ্ছে আপেক্ষিক তাপের ভ্যালু বলা আছে। এটা আমাদের করতে হবে। তো এখন আমাদের এটার জন্য যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা তামার উপর ভর ঝুলালে তারে যেইটুকু সঞ্চিত শক্তি হবে, যখন তারটা ছিঁড়ে যাবে ওই সঞ্চিত শক্তিটাই কিন্তু তারের তাপমাত্রা বৃদ্ধিতে ইউজ হবে। আর আমাদের তারের যেই সঞ্চিত শক্তি সেটা বের করার জন্য আমাদের সূত্র কিন্তু ইউ সমান হাফ এফ ইন্টু এল। আমাদের এফ এর ভ্যালু বলা আছে যেহেতু 20 কেজি, তার মানে 20 ইন্টু 9.8, আর আমাদের এল এর ভ্যালুটা অ্যাকচুয়ালি লাগবে, মানে কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটা, দৈর্ঘ্য বৃদ্ধি পায় কি পরিমাণ সেটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ওয়াই। এখন আমরা এফ এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 9.8, ক্যাপিটাল এল এর ভ্যালুটা আমাদের বলা নাই, এটা আলটিমেটলি পরে যখন আমরা ওই উষ্ণতা বৃদ্ধির জন্যে তাপ এমএস ডেল থিটা বসাবো এখান থেকে কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ আমরা এলের এই এলটাই রাখবো। পাই ব্যাসার্ধ বলা আছে 1 মিলিমিটার, 0.001 স্কোয়ার, ওয়াই এর ভ্যালু বলা আছে 1.2 ইন্টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমাদের নিউটন পার মিটার স্কোয়ারে নিতে হবে, অর্থাৎ 1.2 ইন্টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আমরা জানি এক ডাইনে কিন্তু 10⁻⁻5 মিটার, সরি নিউটন, 10⁻⁻5 নিউটন, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 1.2 ইন্টু 10⁻12 ইন্টু 10⁻⁻5 নিউটন। আর নিচে 1 সেন্টিমিটার স্কোয়ারকে লেখা যায় 10⁻⁻4 হচ্ছে মিটার স্কোয়ার। তার মানে এটা আলটিমেটলি আসবে, উপরে একটা 10⁻1 থাকবে, তার মানে আসবে 1.2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আশা করি এটা কিভাবে আসছে সকলে বুঝতে পারছো। 1.2 ইন্টু 10⁻11, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু আসবে 5.2 ইন্টু 10⁻⁻4 এল, এবং আমাদের এইটাই পরবর্তীতে লাগবে। তারপর আমরা সামনে দেখি। এখন আমাদের এই যেই পরিমাণ শক্তি তারে সঞ্চিত ছিল সেটাই কিন্তু তারের তাপমাত্রা বৃদ্ধিতে ইউজ হবে, বা এটাই হচ্ছে এম এস ডেল থিটা। এখন তারের আমাদের এম এর ভ্যালুটা হবে কি ভি ইন্টু রো, তারের ভলিউমটা কি যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল, তার মানে এ ইন্টু এল ইন্টু রো,
আর এস ডেল থিটা, আমাদের ডেল থিটার ভ্যালুটাই বের করতে হবে। ইউ এর ভ্যালু কি, হাফ, ইন্টু এফ এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 9.8, আর স্মল এল এর ভ্যালু আমরা একটু আগে দেখছি 5.2 ইন্টু 10⁻⁻4 এল, সমান এখানে এ এর ভ্যালু কি পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু 0.001 স্কোয়ার, আর এখানে এল। রো এর ভ্যালু বলা আছে ঘনত্ব 9000, আর এস এর ভ্যালু কি বলা আছে, এস এর ভ্যালু বলা আছে হচ্ছে আমাদের 0.42 জুল পার গ্রাম পার কেলভিন। এটাকে যদি আমরা এসআইতে নিই অর্থাৎ জুল পার কেজি পার কেলভিন, তাহলে আসবে 420, 1000 দিয়ে গুণ দিতে হবে। তো তাইলে এটা আসবে কত, 420, আর এখানে ডেল থিটা। এই এল আর এল কাইটা আমরা যদি ডেল থিটার ভ্যালু বের করি, তাহলে ডেল থিটার ভ্যালু আসবে আমাদের 4.29 ইন্টু 10⁻³ কেলভিন, এবং এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ তার তাপমাত্রা এত পরিমাণ বৃদ্ধি পাবে। তো এটা ছিল আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনটা। এরপর আমাদের লাস্ট কোয়েশ্চেনটা আমরা দেখি। লাস্ট কোয়েশ্চেনটা বলছে যে 3 ATM চাপে 27°C তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর ব্যাসার্ধ 1 অ্যাংস্ট্রম হলে ম্যাক্সওয়েলের গড় মুক্ত পথ কত? আমরা ম্যাক্সওয়েলের গড় মুক্ত পথের সূত্রটা একটু দেখি। কি ছিল, 1/√2 পাই সিগমা স্কোয়ার ND, যেখানে সিগমাটা কি অণুর ব্যাস ছিল। তো এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি সকলে যেই ভুলটা করছে তাড়াহুড়ায়, এই যে ব্যাসার্ধ 1 অ্যাংস্ট্রম বলা ছিল সেটাই তারা বসায় ফেলছিল, আর এনডিটা ছিল কিন্তু একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে আমাদের এনডিকে আমাদের এখানে টেম্পারেচার প্রেশার দেওয়া আছে, সেগুলার সহ যদি ইকুয়েশন বানাইতে চাই, আমরা জানি একক আয়তনে অনুসংখ্যা কি, আমরা যদি টোটাল অনুসংখ্যাকে পাত্রের ভলিউম দিয়ে ভাগ দেই তাহলেই কিন্তু আমাদের চলে আসবে, টোটাল যেই একক আয়তনে অনুসংখ্যা সেটা চলে আসবে। আর আমরা মোল সংখ্যার সূত্রটা জানি, মোল সংখ্যা সমান হচ্ছে অনুসংখ্যা বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। তারপর পিভি সমান এনআরটি সমীকরণ থেকে আমরা মোল সংখ্যা সমান লিখতে পারি পিভি বাই আরটি। এইখান থেকে যদি আমরা n/v, আমাদের এই ইকুয়েশনে যে n/v আছে, এখান থেকে আমরা চাইলে ওই n/v এর ভ্যালুটা বের করতে পারি। n/v এর ভ্যালু কত, n/v এর ভ্যালু হচ্ছে p ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো বাই আরটি, এবং এই কনভার্সনটাই আমাদের এই ম্যাথে কিন্তু মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট। তো এরপর আমাদের এইটার ভ্যালু এখানে যদি বসাই তাহলে ল্যামডার ভ্যালু আসবে, আরটিটা নিচ থেকে উপরে চলে যাবে, RT/√2 পাই সিগমা স্কোয়ার PNA। তারপর আমরা ভ্যালু বসাই ক্যালকুলেট করি। আর এর ভ্যালু 8.314, টি এর ভ্যালু 27°C মানে 300 কেলভিন, আর √2 পাই তো কনস্ট্যান্ট। সিগমা হচ্ছে ব্যাসার্ধ বলা আছে 1 অ্যাংস্ট্রম, তার মানে ব্যাস হচ্ছে 2 অ্যাংস্ট্রম, তার মানে 2 ইন্টু 10⁻⁻10 তার হোল স্কোয়ার। পি এর ভ্যালু বলা আছে কি, পি এর ভ্যালু বলা আছে হচ্ছে আমাদের 3 ATM, তার মানে 3 ইন্টু 101325, আর নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10⁻23। এখান থেকে তারপর যদি আমরা ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করি, ল্যামডার ভ্যালু আসবে 7.667 ইন্টু 10⁻⁻8 মিটার, এবং এটাই আমাদের অ্যান্সার। তো এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন। আশা করি সকলে এই কোয়েশ্চেনটা সহ আগের যতগুলা কোয়েশ্চেন ছিল সবগুলাই বুঝতে পারছো। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেনে কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো যেন সকলেই এই বুয়েটের কোয়েশ্চেনগুলো দেখতে পারে। আর একটা জিনিস কিন্তু তোমরা ফলো করতে দেখতে পারবা যে আমাদের কম্প্যারেটিভলি আমরা যেই কোয়েশ্চেনগুলো অ্যাডমিশন পিরিয়ডে প্র্যাকটিস করি তার চেয়ে কিন্তু বুয়েট এক্সাম হলের কোয়েশ্চেনগুলো অনেকটা ইজি হয়। বাট তারপরেও স্টুডেন্টরা ভুল করে কেন, কারণ ভুল করে প্রেশারের কারণে। কারণ আমরা যখন আমাদের কোচিংয়ে বা হচ্ছে বাসায় প্র্যাকটিসের সময় ম্যাথগুলো করি, আমাদের কিন্তু প্রেশার থাকে না কোনো, আমরা প্রেশার ফ্রি করি। বাট এক্সাম হলে কিন্তু অনেক বেশি পরিমাণ প্রেশার থাকে। তো এই প্রেশারটা হ্যান্ডেল করতে যায় সকলের হচ্ছে ভুল হয়ে যায়। তো আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি আর হচ্ছে নিজের নার্ভকে একটু কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু এক্সাম হলের
সিচুয়েশনটা আমাদের জন্য অনেক ইজি হবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি এই ফিজিক্সের যেই 13টা কোয়েশ্চেন ছিল এর মধ্যে 12টাই মোটামুটি কমপ্লিটলি পারছিলাম। আমি শুধু পারি নাই হচ্ছে আমাদের স্যাটেলাইটের যেই ম্যাথটা ছিল ওইটা, এই ম্যাথটা হচ্ছে আমি পারি নাই। কারণ আমি পারি নাই আমাদের এই যে কোয়েশ্চেনে যেটা বলা ছিল যে 500 কিলোমিটার উচ্চতায় খাড়া বেগ, আমি এই খাড়া বেগ ওয়ার্ডটা পড়ি নাই। আমি জাস্ট বেগ ভাইবা আমি হচ্ছে এই দিক বরাবরই, অনুভূমিক বরাবরই 2000 মিটার পার সেকেন্ড বেগ ছিল, এটা চিন্তা করে ফেলছিলাম। এই কারণে আমার এইটা হচ্ছে, তবে পার্শিয়াল পাইছিলাম আশা করি। আমার হচ্ছে এই বেগ পর্যন্ত ক্যালকুলেট করা ঠিক ছিল, পরে বাকিটা ভুল হয়েছিল। তো আশা করি সকলেই এই ভিডিওটা থেকে বুঝতে পারবা ম্যাথগুলা। ধন্যবাদ সবাইকে।